স্ট্রেংথের জায়গা হলে রংপুরের এক বাক্যে একটা জিনিস স্বীকার করতেই হবে, রংপুরের স্পিন ডিপার্টমেন্ট। রংপুরের উইকনেস ক্লিয়ারলি ভিজিবল দুইটা জায়গায় আমার কাছে মনে হয়, বা তিনটা জায়গায় বলতে পারি। বিপিএলের 2026-এর অকশন কিন্তু শেষ হয়ে গেল এবং তারপরেই কিন্তু প্রশ্নটা চলে আসে যে কোন টিম কতটা শক্তিশালী বানাতে পারলো, কোন টিমটা কম্পারেটিভলি উইকার, বা কোন টিমটা খুবই উইক স্কোয়াড বানাতে পেরেছে। যদি আমরা সেই আলোচনাটা করতে যাই, আমি কিন্তু আমার গতকালকের ভিডিওতে বলেছিলাম, ঠিক অকশনের পরপর যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে আমি 6টা যেই টিম পার্টিসিপেট করছে এবারের বিপিএলে, সেই 6টা টিম নিয়ে একটা একটা করে টিম নিয়ে আলোচনা করবো একটা একটা এপিসোডে। সো আজকের এই এপিসোডে আমরা দেখব যে রংপুর রাইডার্স তারা কীরকম টিম বানাতে পেরেছে, বা তাদের স্কোয়াডের স্ট্রেংথটা কীরকম হয়েছে, তাদের উইকনেস কোথায়। যদি পুরোটুকু বলি, রংপুর রাইডার্স কিন্তু এই বিপিএলের সব থেকে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজিদের ভেতরে কিন্তু একটা। তারা কনসিস্টেন্টলি ভালো টিম বানাতো, যেই কথাটা নাকি আমি বলি যে কোয়ালিটি প্লেয়ার আনার থেকে শুরু করে কোয়ালিটি ম্যাচ খেলানো বা কোয়ালিটি পারফরমেন্স বের করানো, সেটা কিন্তু আমরা রংপুরের ভেতরে ধারাবাহিকভাবে প্রত্যেক বছরে দেখে থাকি। সেই ধারাবাহিকতায় রংপুর এবারে তারা কীরকম টিম বানিয়েছে। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। রংপুরের এবারের টিমটা কেমন হলো আমরা যদি সোয়াট অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? রংপুর কি এবারের কম্পিটিশনে আবারও সেইমভাবে টপ টুতে থাকার জন্য ফাইট দিবে, বা ফাইনালে যাওয়ার মতন কি টিম তারা করতে পেরেছে কিনা? আপাতত দৃষ্টিতে সেটা কেমন হতে পারে, চলে সেটা নিয়ে আলোচনা করা যাক। এই অকশন থেকে রংপুরের সব থেকে বেশি দামি প্লেয়ার কিন্তু হয়েছেন আমাদের তাওহিদ হৃদয়। 92 লাখ টাকা দিয়ে কিন্তু রংপুর তাকে কিনে নিয়েছে। লিটন দাসও কিন্তু সেই অ্যামাউন্টটা ক্রস করতে পারেনি। তার বেস প্রাইস ছিল 50 লাখ টাকা, সেখান থেকে লিটনকে রংপুর মাত্র 70 লাখ টাকা দিয়ে পেয়ে গেছে। কিন্তু তাওহিদ হৃদয়ের সমস্ত এক্সপেকটেশন ছাড়িয়ে বলতে পারেন যে তাওহিদ হৃদয়ের 92 লাখ থেকে ওভার প্রাইসড কিনা, কারণ নিয়ারলি 1 crore চলে গিয়েছিল। বাট আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয়ের আসলে ইন্টারন্যাশনাল পারফরমেন্সের কথা চিন্তা না করে যদি আমরা লাস্ট 2-3টা বিপিএলের কথা চিন্তা করি, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যখন ছিলেন বা ফরচুন বরিশালে যখন খেলেছিলেন, তখন তার যে পারফরমেন্স বা তাওহিদ হৃদয়ের যে পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, সেই অনুযায়ী বিপিএলের প্রোভেড পারফর্মার হিসেবে আমার কাছে মনে হয় যে 92 লাখটা কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবেই পেয়েছেন। আমি যদি রংপুরের এখন স্কোয়াড টেনের কথা বলি, তাহলে কিন্তু আমি প্লেয়ার লিস্ট অনুযায়ী বলবো না, আমি ব্যাটিংটা নিয়ে কথা বলবো, তারপরে বোলিং ডিপার্টমেন্টে কারা রয়েছেন, বোলিংয়ের ভিতরেও স্পেসিফিকভাবে ফাস্ট বোলার কারা রয়েছেন বা স্পিনিং অপশন কারা রয়েছেন, এবং অলরাউন্ডার হিসেবে এই রংপুরের টিমে কারা রয়েছেন, সেটা নিয়ে যদি আলাদা আলাদা করে কথা বলি, প্রথমে আসবে ব্যাটিংয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি লিটন দাসকে তারা রেখেছেন এখানে, এমিলিও গে আছেন, খাজা নাফে আছেন, তাওহিদ হৃদয়, ইফতেখার হোসেন ইফতি রয়েছেন, তারপর আমি যদি বলি মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, এরপরে নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ আখলাক। এই যদি বলি তাহলে কিন্তু অল ইন অল ব্যাটার রয়েছেন এই 8জন, যার ভিতরে উইকেট কিপার অপশন হিসেবে কিন্তু নুরুল হাসান সোহান রয়েছেন, এবং মোহাম্মদ আখলাক যিনি কিনা পাকিস্তানের, তিনিও কিন্তু উইকেট কিপার ব্যাটার। আমি যদি রংপুরের বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে একটু বলি, তাহলে রংপুরের বোলিংয়ে যদি পেস বোলার কারা রয়েছেন এবং স্পিনার কারা রয়েছেন, যদি পেস বোলারদের কথা বলি, তাহলে রংপুরের বেস্ট দুইটা অপশন কিন্তু রয়েছে। একটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, তো মুস্তাফিজের সাথে কিন্তু রয়েছেন নাহিদ রানা, তার সাথে রংপুর কিন্তু নিয়েছে কামরুল ইসলাম রাব্বি। এই রাব্বি কিন্তু রংপুরের হয়ে রেগুলার খেলছেন। তার সাথে কিন্তু রয়েছে আব্দুল হালিম, যাকে হয়তোবা যারা কিনা রেগুলার ডোমেস্টিক সার্কিটে খেলা ফলো করেন না, তারা হয়তো আব্দুল হালিমকে চিনতে নাও পারতে পারেন। আব্দুল হালিম কিন্তু ইজ এ গুড বলার। তাকে হয়তো বা সেভাবে করে লাইমলাইটে কখনো আসতে দেখা যায়নি, কারণ তাকে সেভাবে করে বিপিএলের মঞ্চে বা এ দলের খেলায় দেখেননি হয়তো অনেকে, কিন্তু তিনি কিন্তু ফার্স্ট ক্লাসে এইবারে খুব ভালো পারফর্ম করেছেন। সো আব্দুল হালিম রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বলার, তিনিও কিন্তু রয়েছেন। এই 4জন ফাস্ট বোলার রয়েছেন। হ্যাঁ, অলরাউন্ডার হিসেবে আরেকজন রয়েছেন, যিনিও কিনা মিডিয়াম পেসার বা ফাস্ট বোলিং অপশন হতে পারেন। আমি অলরাউন্ডারের লিস্ট একটু পরে আসছি। যদি স্পিনারদের কথা বলি, রংপুর কিন্তু স্পিনিং ডিপার্টমেন্টে বাজিমাত করে দিয়েছে। একটার পর একটা নাম যদি বলি, তাহলে বুঝতে পারবেন যে রংপুর আসলে কোথায় তাদের সব থেকে ভালো ইনভেস্টমেন্টটা করেছে। স্পিনারদের উপরে তারা ইনভেস্ট করেছে, কারণ বাংলাদেশে যখন খেলা হবে, স্পিনারদের কিন্তু সব থেকে বড় রোলটা স্পিনারে প্লে করে। ডিরেক্ট সাইনিং যাকে করানো হয়েছে, তিনি হচ্ছেন সুফিয়ান মুকিম, পাকিস্তানের লেফট আর্ম চায়নাম্যান বোলার, যিনি কিনা পিএসএলের পরে যখন ইন্টারন্যাশনাল ম্যাচে খেলা শুরু করেছেন, তারপর থেকে কিন্তু তিনি দুর্দান্ত। তার সাথে আমি যদি বলি আমাদের আলিস আল ইসলাম মিস্ট্রি স্পিনার, তার সাথে নাইম হাসান রাইট আর্ম অফ ব্রেক, এবং তার সাথে রাইট আর্ম লেগ ব্রেক মেহেদী হাসান সোহাগ,
যাকে অনেকেই চিনে থাকবেন, যারা ক্রিকেট ফলো করেন, যারা ক্রিকেটের সাথে আছেন তারা তো চিনবেনই, বা দর্শক হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু মেহেদী হাসান সোহাগ গত কয়েক বছর ধরে একটা পরিচিত নাম। এবং আরেকজন স্পিনার আছেন, তিনি হচ্ছেন আমাদের সবথেকে বেশি এখন যাকে ভাবা হয় প্রতিভাবান বা ফিউচার প্রসপেক্ট বা বাংলাদেশ ন্যাশনাল টিমের ডোরটাতে নক করছেন যিনি, তিনি হচ্ছেন বাঁহাতি অফ ব্রেক বলার রাকিবুল হাসান। সো রংপুরের 5টা স্পিনার, আপনি জাস্ট চিন্তা করেন এই 5টা স্পিনারের ভেতরে আপনি কাকে প্লেইং ইলেভেনে খেলাবেন, সেটা নিয়ে কিন্তু রংপুরকে অনেক বেশি চিন্তা ভাবনায় পড়তে হবে। আর যদি অলরাউন্ডার ক্যাটাগরিতে আসি তাহলে মাত্র সেখানে 2জন অলরাউন্ডার দেখতে পাই। একজন হচ্ছেন রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বলার, যিনি কিনা ব্যাটও করতে পারেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবং আরেকজন যিনি কিনা অলরাউন্ডার, তিনি হচ্ছেন রাকিবুল হাসান। যদি এই স্কোরের ভেতর থেকে আমি বলি যে তাদের ব্যাটিংয়ের স্ট্রেংথটা, তাহলে কিন্তু টপ অর্ডারে এমিলিয়ানো গে, যিনি কিনা ভাইটালিটি ব্লাস্টে খুবই ভালো পারফর্ম করছেন, যদিও তিনি ইটালির হয়ে খেলছেন, কিন্তু অ্যাসোসিয়েট কান্ট্রিতে খেলার কারণে তার কিন্তু পসিবিলিটি এখনও শেষ হয়ে যায়নি ইংল্যান্ড টিমে খেলার। এবং তিনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে হিজ ড্রিম ইজ টু প্লে ফর ইংল্যান্ড। কয়েকদিন আগে কিন্তু ইংল্যান্ড লায়ন্সের হয়ে তিনি অস্ট্রেলিয়ার মিনিস্টার্স ইলেভেনের সাথে খেলেছেন, এবং তার কিন্তু টি-20 বলি বা ফার্স্ট ক্লাসের রেকর্ড খুবই ভালো, তার স্ট্রাইক রেট ভালো। এমিলিয়ানো গে কিন্তু হতে পারেন সেই এক্স ফ্যাক্টরটা টপ অর্ডারে, এবং তার সাথে খাজান আফি বা ইফতেখার হোসেন ইফতি, দুইজনেও কিন্তু ইফতিকে কিন্তু আমরা ডোমেস্টিকে রেগুলার পারফর্ম করতে দেখেছি, মাঝখানে একটা টি-20 টুর্নামেন্টেও কিন্তু তিনি হাইয়েস্ট রান গেটার ছিলেন। রংপুরের এবার যদি আমি আসি স্পেসিফিকভাবে স্ট্রেংথের জায়গা কোথায়, স্ট্রেংথের জায়গা হলে রংপুরের এক বাক্যে একটা জিনিস স্বীকার করতেই হবে, রংপুরের স্পিন ডিপার্টমেন্ট, যেটা কিনা আমার কাছে মনে হচ্ছে এবারের বিপিএলের সব থেকে বেশি ডেঞ্জারাস স্পিন অ্যাটাক হইতে পারে এই রংপুরের। কারণ অন্য টিমের স্পিনার রয়েছে, কিন্তু রংপুরের এই টিমের যে ভ্যারিয়েশন স্পিনের বা স্পিনারদের যে ভ্যারিয়েশন রয়েছে সেটা কিন্তু চমৎকার। এবং আপনি জাস্ট চিন্তা করেন, সুফিয়ান মুকিম আছেন, তার সাথে আলিসাল ইসলাম, একজন চায়নাম্যান লেফট আর্ম, একজন হচ্ছে মিস্ট্রি স্পিনার, দেন মেহেদী হাসান সোহাগ লেগ ব্রেক বলার, তারপরে আছেন নাইম হাসান অফ স্পিনার, তারপর আছেন রাকিবুল হাসান যিনি কিনা লেফট আর্ম অর্থোডক্স। সো 5টা বলার 5 রকম ভ্যারিয়েশনের, 5জনই কিন্তু ইম্প্যাক্টফুল প্লেয়ার, 5জনই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। সো আমি বলবো রংপুরের সব থেকে বেশি বড় যে স্ট্রেংথটা এই টিমের ভেতরে, সেটা হচ্ছে রংপুরের স্পিন অ্যাটাকটা। রংপুরের স্ট্রেংথ বললাম, তাহলে উইকনেস কী হতে পারে? রংপুরের উইকনেস ক্লিয়ারলি ভিজিবল 2টা জায়গা আমার কাছে মনে হয়, বা 3টা জায়গায় বলতে পারি। প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে রংপুরের এই স্কোয়াডে প্রপার অলরাউন্ডারের অভাব। মৃত্যুঞ্জয় চৌধুরী যদি চান্স পানও, তবে তার পারফরমেন্সটা কেমন হতে পারে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় থাকবে। মৃত্যুঞ্জয় যেহেতু আউট অফ ফর্মে রয়েছেন, এবং তার সাথে রাকিবুল হাসান। সো রাকিবুল হাসান আমার কাছে মনে হয় যে ইফ ইজ ফিট দেন হি উইল প্লে ম্যাক্সিমাম বা মোস্ট নাম্বার অফ ম্যাচেস, বাট এছাড়া প্রপার অলরাউন্ডিং অপশন কিন্তু রংপুরের এই স্কোয়াড থেকে নেই। আমার কাছে মনে হয় যে রংপুর এখানে ফরেন সাইনিং করবে, মাস্ট এখানে অলরাউন্ডিং কোনো অপশন খুঁজবে, এবং সেইটা টু বি ভেরি স্পেসিফিক আমি যদি বলি আমার গাট ফিলিং থেকে, তাহলে আমি বলবো যে রংপুর কোনো ফাস্ট বোলিং অলরাউন্ডারকে খুঁজবে। কেন? কারণ তাদের স্পিন অ্যাটাক হেভি স্পিন অ্যাটাক, তাদের স্পিনারের যথেষ্ট অপশনস রয়েছে, তাদের ফাস্ট বোলিংটা হচ্ছে তাদের সেকেন্ড উইকনেস। কেন বলছে এই কথাটা? কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা হেভিলি ডিপেন্ডেন্ট অন মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা, সাথে কামরুল ইসলাম রাব্বি রয়েছেন বা আব্দুল হালিম রয়েছেন বা মৃত্যুঞ্জয় রয়েছেন, কিন্তু আপনি চিন্তা করে দেখেন নাহিদ রানা, আপনি কি এক্সপেক্ট করেন যে নাহিদ রানাকে দিয়ে আপনি পুরো সিজনের প্রত্যেকটা ম্যাচ খেলাবেন, বা নাহিদ রানা ফিট থাকবে, বা মুস্তাফিজ ফিট থাকবে, বা তাদের কোনো ব্রেক প্রয়োজন পড়বে না? তাহলে আপনার ব্যাকআপে কোনো রকম ফাস্ট বোলার নাই কিন্তু। ওই নাহিদ রানা, ওই মুস্তাফিজ, ওই কামরুল ইসলাম রাব্বি বা ওই আব্দুল হালিম। সো এখানে আমার কাছে মনে হয় যে এইটা তাদের একটা সেকেন্ড উইকনেস। কারণ এখানে তাদের, আমার কাছে ওইটাই মনে হচ্ছে যে তারা ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে বা কোনো ফরেন প্লেয়ারকে পিক করবে, সেটা হতে পারে পুরো সিজনের জন্য, হতে পারে কোনো একটা পার্ট বা কোনো একটা ফেজে খেলে দেওয়ার জন্য, কিন্তু তাদের কাছে এই জিনিসটা লাগবেই। এবং আর একটা উইকনেস যেটা কিনা অনেকে অ্যাগ্রি করতে নাও পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে কোয়ালিটি ব্যাকআপ ব্যাটার কিন্তু নেই। হ্যাঁ, আপনি যেমন প্লেইং ইলেভেনের ব্যাটার কিন্তু লিটন দাস, তাওহিদ হৃদয়, এমিলিয়ানো গে বা খাজান আফে, তারপরে আপনার হচ্ছে নুরুল হাসান সোহান খেলবেন, অবভিয়াসলি এই টিমের ক্যাপ্টেনও তিনি থাকবেন, ফিনিশিং রোলে মাহমুদুর রিয়াদকে খেলানো হবে। কিন্তু এর বাইরে এই ব্যাটারদের ভেতর থেকে যদি অফ ফর্মে কেউ থাকেন, যেটা থাকবেনই অফ ফর্মে, যেটা লাগবেই, তাহলে সেই ব্যাকআপ ব্যাটার কোথায়? সো
ব্যাকআপ কোয়ালিটি ব্যাটারেরও অভাব কিন্তু দেখা যাচ্ছে রংপুরের এই স্কোয়াডটাতে। তাহলে রংপুরের অপরচুনিটিসগুলো কোথায়? রংপুরের অপরচুনিটিস হচ্ছে রংপুর যে রেপুটেশন নিয়ে বিপিএল খেলছে অনেক বছর ধরে, রংপুর যেই মানের খেলা বা যেই মানের পারফরম্যান্স শো করেছে, রংপুর গত বছরের এলিমিনেটর থেকে কিন্তু বাদ পড়েছিল খুলনা টাইটান্সের কাছে হেরে। বাট রংপুর কিন্তু প্রত্যেকবারই সেই ট্রফিটার বা শিরোপাটা জেতার জন্যই কিন্তু রংপুর টিম বানায় বা রংপুর সেভাবে পারফর্ম করে বা খেলে। গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন কিন্তু ছিল রংপুর। সো রংপুর কি তারা এই স্কোয়াডটা নিয়ে আগাবে? তাদের অপরচুনিটিস কি এই স্কোয়াডটা নিয়ে আগালে তো কতটুকু দেখতে পাবো আমরা? আমি তারপরও একটা যদি প্রেডিকশন করি অপটিমিস্টিক হয়ে, রংপুর অবভিয়াসলি ফরেন কোনো পিক করবে এবং ভালো গ্রুপ অফ বা সেট অফ প্লেয়ার্স তারা নিয়ে আসবে। রংপুরের অপরচুনিটিস আমি দেখি খুবই হাই। তারা কিন্তু যেহেতু 6টা টিমের মধ্যে 4টা টিম আপনার কোয়ালিফাই করবে, সো ইটস ভেরি ইজি টু টেল যে রংপুর কোয়ালিফাই করবে। কারণ রংপুরের থেকে উইক স্কোয়াড আছে বা বানানো হয়েছে। তারপরও ইটস টু আর্লি টু টেল যে রংপুর কোয়ালিফাই করবে এটা বলে দেওয়াটা। আমার কাছে মনে হয় যে রংপুরের এখনও যেই স্কোয়াডটা তারা তৈরি করেছে, দেয়ার আর ভেরি গুড নাম্বার অফ লোকাল প্লেয়ার্স এবং দে হ্যাভ গট দ্য বেস্ট স্পিন অ্যাটাক। সো রংপুরের অপরচুনিটিস আমি দেখি অবভিয়াসলি টপ 4 তো তারা নিশ্চিত করবেই। টপ 2তে বা ফাইনালে যেতে পারবে কিনা সেটা আর কিছুদিন পরে বলতে পারবো, যখন নাকি তাদের স্কোয়াডের যে ল্যাকিংসগুলো যেখানে যেখানে রয়েছে সেখানে তারা কী কাজ করে বা কাদেরকে তারা নিয়ে আসে, তারপরেই কিন্তু বলতে পারবো যে রংপুর আসলে টপ 2তে যাওয়ার মতন টিম বানাতে পারলো কিনা। ফাইনালে আসবো, রংপুরের কোন কোন জিনিসটা অন্যদের জন্য থ্রেট হয়ে যেতে পারে। প্রথমটাই বলবো মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ অবভিয়াসলি এই টিমের একটা এক্স ফ্যাক্টর। মুস্তাফিজ এই স্কোয়াডের বলি বা এই পুরো টি-20 টুর্নামেন্টেরই মুস্তাফিজ হবেন এক্স ফ্যাক্টর। মুস্তাফিজের উপরে যেমন হাইলি ডিপেন্ডেন্ট হবে রংপুর, তেমনি প্রত্যেকটা টিমের জন্য কিন্তু রংপুরের পক্ষ থেকে মুস্তাফিজের থ্রেটটা থাকবে। সাথে আমি যদি বলি রংপুরের আরেকটা থ্রেট হিসেবে থাকবেন লিটন দাস। আমার কাছে খুব ভালো করে মনে হয় যে লিটন এবারের বিপিএলটা কাঁপিয়ে দেবেন। আই মাইট বি রং, কারণ লিটন সেভাবে কনসিস্টেন্ট না। আর যদি বলি ইন জেনারেল রংপুরের সব থেকে যেই জায়গাটা তাদের স্ট্রেংথের স্পিন ডিপার্টমেন্টটা, সেটাই কিন্তু প্রতিপক্ষের যে কোনো দলের জন্য থ্রেট হয়ে আসবে। আজকে বিপিএলের ফার্স্ট এই স্কোয়াড অ্যানালাইসিস করার ফার্স্ট এপিসোডে রংপুর রাইডার্সকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেই যেই পয়েন্টগুলো শেয়ার করেছি সবগুলোর সাথে আপনারা হয়তো বা একমত হবেন, আবার অনেক একমত হবেন না। আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।